আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি আমি আব্দুল কাদির আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে। ৫ রানে আমরা চতুর্থ টি-20 ম্যাচ জিতেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই ৫ রানের জয়টা ৫০ রানেরও অধিক রানে পরাজয়ের মতন কষ্টদায়ক। কেন এই কথা বলছি, কোনটা দিয়ে শুরু করবেন আপনি? তানজিদ হাসান তামিমের ব্যাটিং, সৌম্য সরকারের প্রত্যাবর্তন, মোস্তাফিজুর রহমানের দারুণ বোলিং করা, বাংলাদেশের ফিল্ডিং, বাংলাদেশের ব্যাটিং, বাংলাদেশের বোলিং, কোন জিনিসটাকে নিয়ে আপনি এই ম্যাচের মূল পয়েন্ট হিসাবে ভাববেন? দেখেন, বাংলাদেশের ব্যাটিংয়ের কথা বলি। বাংলাদেশ দল অসাধারণ ব্যাটিং করেছে, দারুণ ব্যাটিং করেছে। 11 ওভারে 101 রান করতে পেরেছে বিনা উইকেটে। একটা দল টি-20 ক্রিকেটে মাত্র 11 ওভারে 101 রান করে ফেলেছে, হাতে তার এখনও 10 উইকেট বাকি আছে। শেষ 9 ওভারে সে অন্তত 90 রান তো করতে পারবে। যেটা আশা যে বাংলাদেশ দল 200 রান করবে, কিন্তু সেই বাংলাদেশ দল কি করেছে? 41 রানে বাংলাদেশ তাদের বাকি 10টা উইকেট হারিয়ে ফেলেছে। 20 ওভার পর্যন্ত, ওই 9 ওভার বাংলাদেশ আর খেলতে পারেনি। এই হচ্ছে বাংলাদেশের ব্যাটিং। এটা শুধুমাত্র কেবলমাত্র বাংলাদেশি ব্যাটসম্যানদের ক্ষেত্রেই আমার কাছে মনে হয় সম্ভব। সাকিব আল হাসান এবং নাজমুল হোসাইন শান্ত, এরা দুইজনে ব্রেন বেনেটের একই রকম বলে সেইমভাবে আউট হয়েছেন। সাকিব আল হাসান সম্পর্কে একটু বলি। তার যে মাথার পজিশন, বলের পজিশন, এখন আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন, একেবারে ডিফারেন্ট ছিল। তিনি ওই রকমভাবে আমার কাছে মনে হয় না বাংলাদেশ ক্রিকেট টিমের ওই ব্যাটসম্যানশিপের তালিকায় উপরের দিকে থাকবেন, এটা আমার কাছে মনে হয় না। সাকিব আল হাসান সর্বশেষ 14টা টি-20 ম্যাচে 7 বার 3 নম্বরে ব্যাটিং করেছেন। 3 বার করেছেন এই 5 নম্বরে, 2 বার করেছেন 4 নম্বরে, 2 বার করেছেন 6 নম্বরে। সেই সাকিব আল হাসান লাস্ট 14 ম্যাচে 180 রানের মতন করতে পেরেছেন, অ্যাভারেজ 20-এর মতন, স্ট্রাইক রেট 100+। কিন্তু সাকিব আল হাসান ওই ব্যাটিংটা করতে পারেন না, যেই ব্যাটিংটা মানুষ বা আমরা সাকিব আল হাসানের কাছ থেকে প্রত্যাশা করি। এখন সাকিব আল হাসান যেই ব্যাটিংই করেছেন, বা নাজমুল হোসেন শান্ত 7 বলে 2 রান করেছেন, 28 স্ট্রাইক রেটে নাজমুল হোসেন শান্ত ব্যাটিং করেছেন। এই সিরিজটাতে যে নাজমুল হোসেন শান্ত যেইভাবে কলাপস করছেন, তার সেই গার্ডস কিন্তু আজকে থাকেনি। দেখেন, নাজমুল হোসেন শান্তকে 4 নম্বরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশ ক্রিকেট দলের টিম ম্যানেজমেন্ট গতকালকে 4 নম্বরে তাকে ব্যাটিং করতে পাঠিয়েছে। কেন 4 নম্বরে ব্যাটিং করতে পাঠিয়েছে? 2টা কারণ। একটা কারণ হইতে পারে নাজমুল হোসেন শান্ত 3 নম্বরে গত 3টা ম্যাচে ভালো করতে পারেননি, ভালো শুরু করতে পারেননি। আজকে যেহেতু বাংলাদেশি 2 ওপেনার দারুণ শুরু করেছেন, তাওহিদ হৃদয়কে 4 নম্বর থেকে 3 নম্বরে উঠিয়ে আনা হয়েছে। তাওহিদ হৃদয় আবার এই সিরিজটাতে ভালো খেলেছেন, সর্বশেষ 2টা ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। তো এই 2টা কারণ, একটা হচ্ছে হয়তো নাজমুল শান্তর অফ ফর্ম, দ্বিতীয়টা হচ্ছে বাংলাদেশের ভালো শুরু এবং তাওহিদ হৃদয়ের ভালো ব্যাটিং। এই কারণে তাওহিদ হৃদয়কে 3 নম্বরে আনা হয়েছে, কিন্তু তাওহিদ হৃদয় সেই কাজটা কিন্তু করতে পারেননি। মাত্র 8 বল খেলতে পেরেছেন এবং 12 রান করে তিনি আউট হয়ে গেছেন। নাজমুল শান্ত, এই একটা কারণ। আর একটা কারণ হতে পারে ডানহাতি বামহাতি কম্বিনেশন। ডানহাতি বামহাতি কম্বিনেশনের ক্ষেত্রে আমি একটা কথা বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে শুরু করে টিম ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেটার প্রত্যেকেই যেন এই একটা বলয়ের ভিতরে ঢুকে গেছে। বলয়টা এরকম, টিম সাজানো, একাদশ সাজানো, বোলিং করানো, ব্যাটিং পজিশন সাজানো, সব কিছুতেই বাংলাদেশ এই দিকটা খেয়াল রাখে। দেখেন, আমার 2টা ব্যাটসম্যান, বামহাতি ব্যাটসম্যান তানজিদ তামিম এবং সৌম্য সরকার, দুইজনে যে দারুণ শুরু করেছে। বাংলাদেশ সর্বশেষ কবে ওপেনিং জুটিতে 100 রান করেছে? বাংলাদেশ সর্বশেষ কবে পাওয়ার প্লের প্রথম 6 ওভারে 57 রান করতে পেরেছে বিনা উইকেটে? তো এত সুন্দর একটা শুরু যেহেতু আমার 2 বামহাতি করতে পেরেছে, আমি কেন সেইখানটা ডানহাতি বামহাতি কম্বিনেশনের ক্ষেত্রে তাওহিদ হৃদয়কে উপরে নিয়ে আসবো, নাজমুল শান্তকে নিচে নিয়ে যাব? এখন এইটা তো একটা বাংলাদেশ ক্রিকেট দল এটা করে আসছে অনেকদিন যাবতই, তারা এটা মনে প্রাণে ধারণ করে যে বামহাতি ডানহাতি কম্বিনেশন হয়তো কিছু একটা কাজে দেয়। এবং এইটা করতে গিয়ে ব্যাটসম্যানরা একটা ভুল করে থাকেন। তারা হয়তো ভাবেন, একটু গুলিয়ে ফেলেন যে হয়তো অফ স্পিনার যারা আছেন তারা হয়তো বামহাতিদের জন্য একটু হলে ভয়ঙ্কর হয়ে যান। এই মেন্টালি একটা প্রেশার কিন্তু তারা নিয়ে নেন, এই কারণে তারা প্যানিক করে ফেলেন। এখন আরেকটা বিষয় আছে এইখানটায়, সেটা হচ্ছে বাংলাদেশের এই তাওহিদ হৃদয় বলেন আর বাংলাদেশের পুরো ব্যাটিং অর্ডার বলেন, এদের যদি ব্যাটিং অর্ডার পরিবর্তন করা হয়, চেঞ্জ করা হয়, এরা কিন্তু ওই সেই তাসের ঘরের মতন ভেঙে পড়ে। আজকে কিন্তু গতকালকে কিন্তু সেটাই হয়েছে, গতকালকের ম্যাচটাতে কিন্তু সেটাই হচ্ছে। মাত্র 41 রানে বাংলাদেশ 10 উইকেট হারিয়ে ফেলেছে। এখন আলোচনার বিষয়টা আরও আছে। বাংলাদেশ দলের ওই তাওহিদ হৃদয় যে 8 বলে 12 রান করেছেন, ব্যাটসম্যানদের দিক থেকে এটা তৃতীয় সর্বোচ্চ।
হ্যাঁ 50+ রান করেছেন, তাও এই তানজিদ হাসান তামিম 41 রান করেছেন। সৌম্য সরকার প্রত্যাবর্তন করেছেন লিটন কুমার দাসের অফ ফর্মের কারণে, তাকে বসিয়ে দিয়ে সৌম্য সরকারকে খেলানো হয়েছে। কিন্তু সৌম্য সরকারও কিন্তু শুরুর দিকে মিস টাইমিং হয়েছিল, তার খুব একটা ভালো খেলতে পারেননি। পাওয়ার প্লের অধিকাংশ বল কিন্তু তানজিদ তামিম খেলেছেন, প্রায় 36 বলের থেকে 23টা বলে কিন্তু তানজিদ তামিম খেলেছেন, সৌম্য সরকার 6-7টা বল খেলছেন। শেষের দিকে এসে সৌম্য সরকার আবার মোটামুটি একটু ভালো টাচে ছিলেন, কিন্তু তিনিও আউট হয়ে গেছেন, 50-তে কনভার্ট করতে পারেননি তার ইনিংসটাকে। 50 করতে পারলে আমার কাছে মনে হয় তো খুব আপ টু দ্য মার্ক তাকে আমি দিতে পারতাম, কিন্তু তিনিও খারাপ করেননি। এতদিন পরে ফিরেছেন, ইনজুরি কাটিয়ে ফিরেছেন, তো তিনি ভালোই করেছেন। সেখানটা তাহিদ হৃদয় তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, বাংলাদেশের হয়ে 12 রান করেছেন। বাদ বাকি আর কেউ, সাকিব আল হাসান, নাজমুল শান্ত, জাকের আলী অনিক, রিশাদ হোসেন, এরা কেউই 2 অঙ্কের ঘরে পর্যন্ত যেতে পারেনি। বাংলাদেশ দল 20 বা 22-23টা বল, এই কয়টা বলের ভিতরে বাংলাদেশ কিন্তু 5টা উইকেট হারিয়ে ফেলেছে। তো এই যে ব্যাটিং কলাপস করলো বাংলাদেশ দল, এই ব্যাটিং কলাপস দেখে আপনার ওই 5 রানের জয়ের সেই 7টা কি আপনি পাবেন না। আপনি যদি দেখেন বাংলাদেশ দলের ওই তাওহিদ হৃদয় আউট হয়ে যাওয়ার পরের যে 7জন ব্যাটসম্যান আউট হলেন, বোলারদের সহ কথা বলছি আমি, ওইখানটায় সব থেকে বড় পার্টনারশিপ 7 রানের পার্টনারশিপ, সেটাও তানজিম সাকিব আর ওই আমার কাছে মনে হয় মোস্তাফিজুর রহমানের মিলে একটা পার্টনারশিপ, সেইখানটায় 7 রানের একটা পার্টনারশিপ। এটা হচ্ছে আমাদের হাইস্ট পার্টনারশিপ। কখন থেকে শুরু করে? ওই 3 উইকেট যাওয়ার পর থেকে শুরু করে। এই রকম মানে অভাবনীয় পারফরমেন্স, অভাবনীয় ব্যাটিং যদি বাংলাদেশ করতে পারে, জিম্বাবুয়ের বিপক্ষে যদি এই অবস্থা হয়, বাংলাদেশের বিশ্বকাপে কি হবে কেউ জানে না। দেন আপনারা যদি এই কাম টু দ্য বাংলাদেশের ফিল্ডিং সাইড নিয়ে কথা বলতে গেলে বেশ কয়েকটা দারুণ ক্যাচ নিয়েছেন। সৌম্য সরকার ক্যাচ নিয়েছেন, আমি যদি দেখি তানজিদ তামিম ক্যাচ মিস করেছেন, তাওহিদ হৃদয় ক্যাচ মিস করেছেন, জাকের আলী অনেক ক্যাচ মিস করেছেন, কিন্তু দারুণ কিছু ক্যাচ কিন্তু বাংলাদেশ ধরেছে। এই ওভারঅল পুরো টুর্নামেন্টে এই আপনার জাকের আলী অনেক যে কিপিংটা করছেন, তিনি পুরো টুর্নামেন্টে কিন্তু এখন আপনারা এখানে 4টা ছবি দেখতেছেন, 4টা ছবি আপনারা এই ফিউজ করে ভিডিওটা বন্ধ করে আপনারা লেখাগুলো দেখতে পারবেন। আপনারা বুঝবেন যে জাকের আলী অনিক, যিনি বাংলাদেশের উইকেট কিপার হিসাবে এই মুহূর্তে উইকেট কিপিং করছেন এই সিরিজটা জুড়ে, তিনি যে বাংলাদেশের ওই লেভেলের বা আন্তর্জাতিক লেভেলের উইকেট কিপার এখনো পর্যন্ত হতে পারেন না, সেটা প্রমাণ তিনি প্রত্যেকটা ম্যাচে দিয়ে যাচ্ছেন। তিনি প্রত্যেকটা ম্যাচে ভুল করছেন, ক্যাচ মিস করছেন, প্যানিক করছেন। তো তাকে আমার কাছে মনে হয় ওই মূল উইকেট কিপার হিসাবে বিশ্বকাপে নেওয়া হবে না, লিটন কুমার দাসকেই সেখানটায় মূল কিপার হিসাবে বা উইকেট রক্ষক ব্যাটসম্যান হিসাবে লিটন কুমার দাস বিশ্বকাপে যেতে পারেন। বাংলাদেশের ফিল্ডিং বলতে গেলে এই পুরো টুর্নামেন্ট বা এই পুরো সিরিজটাতে বাংলাদেশের ফিল্ডিং ওই রকমের ভালো হয়নি। ফিল্ডিংয়ে বাংলাদেশের অনেক উন্নতি করার বাকি আছে। দেন কাম টু দ্য বাংলাদেশের বোলিং, মোস্তাফিজুর রহমান। যেই মোস্তাফিজুর রহমান এই গতকালকের ম্যাচটা খেলার আগে শ্রীলঙ্কার বিপক্ষে 3টা ম্যাচ খেলেছেন, সেখানটা তিনি দেদার্সে রান দিয়েছেন, 131 রান দিয়েছিলেন মোস্তাফিজুর রহমান। সেই মোস্তাফিজুর রহমান এসে এই ম্যাচটাতে আবার তিনি এই ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। 19 রানের বিনিময়ে মোস্তাফিজ 3টা উইকেট পেয়েছেন। 15তম ওভারে মোস্তাফিজ 2টা উইকেট পেয়েছেন। সেই 2টা উইকেটের কারণেই কিন্তু বাংলাদেশ দল শেষের দিকে গিয়ে জয় পরাজয়ের হিসাবটা, সমীকরণটা মিলাতে পেরেছে। যদি সেই 2টা উইকেট মোস্তাফিজ না নিতে পারতেন, খেলা আরও আগে শেষ হয়ে যেতে পারতো, জিম্বাবুয়ের কাছে বাংলাদেশ হেরে যেতে পারতো, যেটা আমরা কেউ কল্পনাও করি না। তো মোস্তাফিজুর রহমান সেইখানটা দারুণ বোলিং করেছেন। তার প্রথম 2 ওভারে মোস্তাফিজুর রহমান 6 নম্বর ওভার করেছেন এবং 12 নম্বর ওভার করেছেন। এই 2 ওভারে মোস্তাফিজ 5 রান করে 10 রান দিয়েছেন এবং শেষের 2 ওভারে মোস্তাফিজুর রহমান ওই 15 নম্বর ওভারটাতে মাত্র 2 রান দিয়ে 2টা উইকেট পেয়েছেন। আবার মোস্তাফিজুর রহমান যখন 17 নম্বর ওভার করতে এসেছেন, তখন আবার তিনি 1টা উইকেট পেয়েছেন। তো মোস্তাফিজুর রহমান ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটাও পেয়ে গেছেন। তিনি অবশ্য প্রত্যাবর্তনের এই ম্যাচটাতে তিনি ভালো করেছেন, কারণ তার আগের সিরিজটাতে শ্রীলঙ্কার সাথে মোস্তাফিজ প্রথম ম্যাচে 47, তারপরে ম্যাচে 42, তারপরে ম্যাচে 42, টোটাল 131 রান দিয়ে আইপিএল খেলতে গেছেন। সেইখানে গিয়ে আবার তিনি ভালো দারুণ বোলিং করেছেন। সেখানটা 9 ম্যাচ খেলেছেন তিনি, 9 ম্যাচ খেলে সেখানটা 14 উইকেট পেয়েছেন। যখন ওই সময় পর্যন্ত মোস্তাফিজ যখন আইপিএলে ছিলেন, ওই সময় পর্যন্ত মোস্তাফিজুর রহমান আইপিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বোলারের তালিকায় 2 নম্বরে ছিলেন। তার সমান সংখ্যক উইকেট নিয়ে আরেকজন 1 নম্বর ছিলেন, তবে তিনি ইকোনমিতে ভালো ছিলেন, জাসপ্রীত বুমরা। আর অপরদিকে মোস্তাফিজুর রহমান ওই চেন্নাই সুপার কিংসের ওই সময়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলারও ছিলেন। এইখানটা এসে জাতীয় দলে এসে আবার তিনি দারুণ বোলিং করেছেন, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন। কাম টু দ্য সাকিব আল হাসান। সাকিব আল হাসানের এই ছবিটা আমি আবারও দিচ্ছি, আপনারা ভালোভাবে দেখেন তার হেড পজিশন কোথায়, বল কোথায়,
তার পা কোথায়, কত বড় একটা গ্যাপ এখানটায়। এই ব্যাটিং নিয়ে, এই এবিলিটি নিয়ে যদি সাকিব আল হাসান যদি এটা নিয়ে কাজ না করেন, বিশ্বকাপে বাংলাদেশের সাথে সাথে সাকিব আল হাসান নিজেও ভুগবেন। এবং পাশাপাশি সাকিব আল হাসানের বোলিং, আপনি এটা মানেন আর না মানেন, বাংলাদেশ দলে এই মুহূর্তে ওই স্পিনারদের ভিতরে ওই গেম অ্যাওয়ারনেসের কথা বলেন বা ওই বুদ্ধিমত্তার কথা বলেন, সব কিছুতেই সাকিব আল হাসান এখনো পর্যন্ত সবার আগে এগিয়ে আছেন। সাকিব আল হাসান তার করা ব্যক্তিগত দ্বিতীয় ওভারের 3-4টা বল যদি আপনি খেয়াল করে থাকবেন, প্রথম 3টা বল তিনি বাম হাতিদের বিরুদ্ধে যখন করছিলেন অফ স্টাম্পের একটু বাহিরে বল করেছিলেন, অফ স্টাম্পের বাহিরে বল করেছেন টানা 3টা বল। 2টা বল দেখা যাচ্ছিল যে ব্যাটসম্যানরা লেগ সাইডে বা অন সাইডে খেলার চেষ্টা করছে, বলগুলো টেনে নিয়ে সেখানটা একটা 4ও সাকিব আল হাসান খেয়েছেন। কিন্তু চতুর্থ বলটা যখন ব্যাটসম্যানকে আপনি আপনার যে পরিকল্পনা, সেই পরিকল্পনার যে ফাঁদ, সেই ফাঁদে আপনি ফেলে দিয়েছেন, তখন ব্যাটসম্যান যখন ভেবেছে যে চতুর্থ বলটাও সাকিব আল হাসান অফ স্টাম্পের বাইরে করবেন, ব্যাটসম্যান কিন্তু ওই স্কোপ খেলতে গেছেন বা ওই যে মাটি কামড়ানো শট যেটাকে বলে, পাটাকে একটা পেছনের পাটা মাটিতে দিয়ে তিনি সুইপ খেলতে গেছেন, সেইখানটায় কিন্তু এলবিডব্লিউ হয়ে গেছেন। আর সেই 4 নম্বর বলটা সাকিব আল হাসান কিন্তু মিডল স্টাম্প বরাবর মেরে দিয়েছেন এবং কুইক মেরেছেন, মানে খুব দ্রুত বলটা করে ফেলেছেন সাকিব আল হাসান, খুব স্পিডে করেছেন। তো এই গেম অ্যাওয়ারনেস বা এই গেমের যে বুদ্ধিমত্তা বা ব্যাটসম্যানকে রিড করতে পারা, এই বিষয়টা সাকিব আল হাসানের ভিতরে অনেক আছে। আবার আপনি যদি শেষের দিকে আসেন, যে থ্রিলারটা তৈরি হয়েছে বাংলাদেশ দল শেষ পর্যন্ত 14 রান দরকার, প্রথম 3 বলে 7 রান হয়ে গেছে, পরের 3 বলে 7 রান দরকার, যেখানটায় ওই ব্লেসিং মুজারাবানি বা ওদের একটা বলার এনগ্রাবা মনে হয় তারা এগিয়ে এসে ছক্কা মারছে, তখন সাকিব আল হাসান চতুর্থ বলটা হয়তো সাকিব ভেবেছেন এগিয়ে আসবে এবং এগিয়ে কিন্তু এসেছিল, ডাউন দ্য উইকেটে খেলতে এসেছিল ব্যাটসম্যান, কিন্তু সাকিব আল হাসান ওয়াইড করলো, একটা রান দিলেও তাকে কিন্তু স্টাম্পিংয়ের ফাঁদে ফেলতে পেরেছেন। পঞ্চম বলটাও কিন্তু ওই হাঁটু গেড়ে মারতে গিয়েছে, কিন্তু সেখানটা সাকিব আল হাসানের বলটা স্টাম্প বরাবর ছিল, সরাসরি স্টাম্পে আঘাত এনেছে, বাংলাদেশ দল মান রক্ষা করতে পেরেছে, বাংলাদেশ কিন্তু 5 রানে সেই ম্যাচটা জিততে পেরেছে। তো এই সাকিব আল হাসানের বুদ্ধিমত্তার সাথে পরিচয়, সাথে তার বোলিং 35 রান তিনি দিলেও তিনি কিন্তু 4টা উইকেট পেয়েছেন। এখন সাকিব আল হাসানের মতন এই পৃথিবীতে ক্রিকেট ইতিহাসে অন্য কোনো ক্রিকেটার নেই যারা টি-20তে 16 বার 4 উইকেট করে পেয়েছেন এক ম্যাচে, এটা একমাত্র সাকিব আল হাসানের এই রেকর্ড। তো বাংলাদেশ যত কিছুই করুক, আমার সেই মূল আলোচনা সেটা হচ্ছে আমরা এই 5 রানের জয় থেকে, এই জয়টা আমাদের কাছে বা আমার কাছে অন্তত মনে হয় 50 রানেরও অধিক রানে পরাজয়ের মতন একটা সমান, ওই রকমই কষ্টকর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।